এইটা হলো আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। তোমরা জাস্ট দেখো কতটা সফট এই ইডলিটা। অবশেষে পৌঁছে গেলাম কান্ধাকোট্টাম মন্দিরের সামনে। দেখো মন্দিরটার ভেতরে কাপল ফটোশ্যুটিংও চলছে বিয়ের জন্য। এই সামনের বিল্ডিংটা হলো চেন্নাই হাইকোর্ট। তোমাদের সামনের এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হলো এমজিআর। এটা হলো দক্ষিণ ভারতের মা কালীর মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি চেন্নাইয়ের সবথেকে প্রাচীন মন্দিরের মেন মেমোরিয়ালের সামনে এসে গেলাম। এই পুরো মেমোরিয়ালটা কিন্তু সমুদ্রের সাথে লাগোয়া। তোমাদের সামনের এই পোলটার তলায় ওনার সমাধি রাখা আছে। এরকম চার্চ পুরো বিশ্বে শুধুমাত্র 3টিই আছে। একবার জাস্ট বাইরে থেকে দেখো চার্চটার ভিউ, কি দারুণ। মন্দিরটার গেটে দেখো একটা শিবলিঙ্গের সামনে একটা ময়ূর বসে আছে, কারণ এই মন্দিরটায় মা পার্বতী নিজে একটা ময়ূরের রূপ ধারণ করে মহাদেবকে পুজো দিতে আসেন, আর তারপর মহাদেব মা পার্বতীকে সাক্ষাৎ দর্শন দেন। এসে গেলাম চেন্নাইয়ের এক মার্কেটে মায়ের শাড়ি কেনার জন্য। এ দেখো শাড়ির দোকানের ভেতরটা দেখো, পুরো সাউথ ইন্ডিয়ান শাড়িতে ভর্তি। সন্ধেবেলার সময় পৌঁছে গেলাম মারিনা বিচের সামনে। আর এই মারিনা বিচ কিন্তু পুরো দক্ষিণ ভারতের সবথেকে প্রসিদ্ধ বিচ। আর তার সাথে আর একটা কথা বলে দিই যে এই মারিনা বিচ কিন্তু আমাদের এশিয়া মহাদেশের সবথেকে লম্বা বিচ। সমুদ্রের পাড়ে এসেছি আর বাঙালি হয়ে মাছ ভাজা খাবো না তা কি হতে পারে, তাই চলে আসলাম মাছ ভাজার দোকানে। এখানে অর্ডার করে নিয়েছি অক্টোপাস। এবার নমস্কার, শুভ সকাল বন্ধুরা, আমার নাম বিশ্বরূপ রায় আর স্বাগত জানাই তোমাদেরকে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভ্রমণ করে দেখাতে চলেছি পুরো চেন্নাই শহরটা। আর হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই যে এই চেন্নাইয়ের কিন্তু দুটো ভিডিও আসবে। এটা হলো ফার্স্ট পার্ট, আর এরপরে আর একটা পার্ট আসবে। আর এখন আমি যাচ্ছি সকালবেলার ব্রেকফাস্ট করতে একটা দোকানে, খুব একটা প্রসিদ্ধ দোকান। দোকানটার নাম হলো মুরুগান ইডলি। এবার গিয়ে তোমাদেরকে আমি দেখাই। সো এখন ফাইনালি পৌঁছে গেছি মুরুগান ইডলির সামনে, মানে দোকানটার নাম মুরুগান ইডলি। এবার ভেতরে যাই, তারপর গিয়ে তোমাদেরকে ভেতরটা দেখাই। এখন ভেতরে এসে গেছি আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার তোমরা দেখে নাও। একদমই সিম্পল নর্মাল একটা হোটেলের মতন। এবার খাবারটা অর্ডার করি, অর্ডার করার পর তারপর আমি তোমাদেরকে দেখাই। অর্ডার করার সাথে সাথে সামনে চলে আসলো কলা পাতা। আর এখন ওয়েট করছি খাবারটা কতক্ষণে আসবে। এখন ফাইনালি খাবার চলে আসলো, আজকে সকালবেলার ব্রেকফাস্ট। একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। সো আমি এখানে নিয়েছি ঘি পড়ি ইডলি আর তার সাথে ভাড়া। আর ওই দিকে আমার মা বাবা নিয়েছে ইডলি আর ভাড়া। ইতিমধ্যে এসে গেল সাম্বার। সাম্বার ছাড়া তো মানে সাউথ ইন্ডিয়ান খাবার ইনকমপ্লিট। আর সাথে দিয়ে দিল আর এক রকমের চাটনি। আর আমি এখানে অর্ডার করেছি ঘি পড়ি ইডলি। এই দুটো হলো ঘি পড়ি ইডলি আর এটা হলো ভাড়া। আর তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সফট এই ভাড়াটা, ভেঙে দেখাই। দেখো কত সহজে ভেঙে গেল। এখন আমি এই ঘি পড়ি ইডলিটা ট্রাই করলাম আর এটা দারুণ খেতে। তোমাদেরকে একবার দেখাই কতটা সফট। দেখেছো কত ইজিলি ভেঙে গেল, একদম তুলতুল করছে। আর পুরো দেখো উপরটায় মশলা আর ঘি দিয়ে ভর্তি। তোমরা যদি দক্ষিণ ভারতে আসো দেন মাস্ট ট্রাই, কিন্তু এই ঘি পড়ি ইডলি কিন্তু মাস্ট ট্রাই। এটাকে একদম ট্রাই করতে ভুলবে না তোমরা। এবার অর্ডার করে নিয়েছি একটা দোসা, আর একটার পর একটা আমি খাবারের জন্য অর্ডার করছি, কারণ খুবই টেস্টি এই দোকানের খাবার, সত্যি বলছি। আর এর সাথে দিয়েছে এই চাটনি, সাদা চাটনি, আর দিয়েছে সাম্বার। এবার খাবারটা ফিনিশ করি, তারপর আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। সকালবেলার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন ওয়েট করছি আমরা রাস্তার পাশে আমাদের অটো আসার, যেটা আমরা বুক করেছি র্যাপিডো থেকে। অবশেষে সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন উঠে পড়লাম অটোতে। আর হ্যাঁ, তোমরা যদি চেন্নাই ভ্রমণ করতে আসো দেন তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট টিপ দিচ্ছি, যেটা দিয়ে কিন্তু তোমরা অনেক টাকা সেভ করতে পারবে। সো যখনই তোমরা চেন্নাইতে আসবে তখন কিন্তু তোমরা উবার দিয়ে বা র্যাপিডো দিয়ে অটো বা যে কোনো ট্যাক্সি বুক করেই পুরো চেন্নাই শহরটাকে ভ্রমণ করো। কারণ এখানকার ট্যাক্সি ড্রাইভাররা, তারপর অটো ড্রাইভাররা যখন বুঝতে পারে যে অন্য স্টেট থেকে এসছে, তখন কিন্তু অনেক বেশি টাকা চার্জ করে। অটো থেকে এখন নেমে পড়লাম আর নেমে পৌঁছে গেলাম কান্ধাকোট্টাম টেম্পলের সামনে, মানে কান্ধাকোট্টাম মন্দির। আর এই কান্ধাকোট্টাম মন্দিরে কার্তিক ঠাকুরের পুজো করা হয়। আর তার সাথে একবার দেখিয়ে দিই, বাইরে থেকে মন্দিরটা কিছুটা এরকম দেখতে, আর সামনে থেকে একবার দেখো কত সুন্দর লাগছে। মন্দিরের সামনেটায় কিন্তু চটি রাখার জায়গা আছে। এবার এখানটায় চটিটা রাখি, জুতো খুলে তারপর সামনের এই প্রবেশ দুয়ার দিয়ে প্রবেশ করে তারপর ভেতরটা আমি তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, তার আগে আমি বলে দিই যে এই মন্দিরটা কিন্তু কার্তিক ঠাকুরের মন্দির। আর যারা যারা জানো না তাদেরকে বলে দিই যে দক্ষিণ ভারতে কিন্তু সবথেকে বেশি যেই পূজনীয় ভগবান সেইটা হলো কিন্তু কার্তিক ঠাকুর, মানে
মহাদেবের বড় ছেলে। আর তার সাথে আমি বলে দিই, এই মন্দির কিন্তু 300 বছর পুরনো মন্দির, মানে ভাবতে পারছো 300 বছর আগে এই মন্দিরটাকে কার্তিক ঠাকুরের জন্য বানানো হয়েছিল। আর এটা হলো মেন মন্দির। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি বাইরে বেরিয়ে গেলাম আর বাইরের দিকটা আমি তোমাদেরকে দেখাই। আর তার সাথে আমি একটা কথা বলে দিই যে এই মন্দিরটা যেমন কি তোমাদেরকে আমি এখনই বললাম যে 300 বছর আগে বানানো হয়েছিল, আর লাস্ট টাইম রেনোভেশন এই মন্দিরটার হয়েছিল কিন্তু আজ থেকে ঠিক 200 বছর আগে। আর তারপর কিন্তু একবারও এই পুরো মন্দিরটাকে একবারও রেনোভেট করে না। আর এই দেখো আমার সামনে এখানটায় সাউথ ইন্ডিয়ান ওয়েডিংয়ের কাপল ফটোশ্যুট হচ্ছে এনাদের, আর সামনেও বিয়ে করছিল, মানে ওই দিক দিয়ে সানাইয়ের আওয়াজ আসছে, ওই দিকেও গিয়ে আমি দেখাই তোমাদেরকে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই মন্দির যেই ব্যক্তি বানিয়েছিলেন সেই ব্যক্তির স্বপ্নে কিন্তু কার্তিক ঠাকুর নিজে এসে বলেছিল যে আমার নামে এখানটায় তুই মন্দির বানাবি। আর এ দেখো তার সাথে এখানটায় সাউথ ইন্ডিয়া ওখানটায় বিয়ে হচ্ছে বা হলুদ, মানে হলুদ মাখানো হচ্ছে মেয়ের গায়ে, ওরকমই কিছু একটা হচ্ছে। ঠিকমতো আমি দেখতে পেলাম না, কারণ রেকর্ড করাটা ভালো না ওরকম অন্যদেরকে মানে না পারমিশন নিয়ে, রাইট? সো আমি করলাম না আর কি। আর তার সাথে একটা জিনিস দেখো তোমরা, এই পুরো কিন্তু মন্দিরটা পাথর দিয়ে বানানো, আর পাথরের উপরে জাস্ট একবার তোমরা এই কলকাগুলোকে দেখো, মানে সেই জামানায় আজ থেকে 300 বছর আগে কত সুন্দর সূক্ষ্মভাবে বানানো হয়েছিল। আর তোমরা কমেন্ট করে বলো যে এই যে প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ার মন্দিরে কিন্তু এরকম একটা পোল বানানো থাকে, এই পোলটার মানে কেন থাকে, এটা কিন্তু পুজোও করে। আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে দেন কমেন্ট সেকশানে বলো যে কেন এই পোলটা প্রত্যেকটা মন্দিরে সাউথ ইন্ডিয়ায় থাকে। অবশেষে মন্দিরের দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর দেখিয়ে বাইরে বেরোলাম। আর এখন আবার র্যাপিডো থেকে একটা অটো বুক করে নিয়েছি, এবার অটোয় করে তোমাদেরকে নেক্সট যেই জায়গাটায় যাব সেই জায়গাটায় গিয়ে দেখাই। তোমরা জাস্ট একটা জিনিস লক্ষ্য করো যে চেন্নাইয়ের রাস্তাগুলো দেখো কত সুন্দর, ওয়েল মেনটেন্ড আর কতটা চওড়া। আর এরকম সেম রাস্তা কিন্তু ভেলোরেও ছিল, আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি, যারা যারা দেখোনি তারা গিয়ে ভেলোরের ভিডিওটাও দেখতে পারো। তোমাদের সামনের বিল্ডিংটা হলো চেন্নাইয়ের হাইকোর্ট, আর এই বিল্ডিংটাকে মাদ্রাজ হাইকোর্টও বলা হয়, যেটা হলো এই বিল্ডিংটার অফিসিয়াল নাম। এখন আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ ভারতের মা কালীর মন্দিরের সামনে, আর এই মন্দিরের নাম হলো কালীকম্বল মন্দির, মানে কালীকম্বল টেম্পল। তার সাথে বলে দিই, এই যে নামটা কালীকম্বল, কালীর মানে হচ্ছে মা কালী, আর কম্বলের মানে হচ্ছে মহাদেব, মানে শিব শক্তির মন্দির একরকমভাবে বলতে পারো, বাট এই মন্দিরে সবথেকে বেশিভাবে পুজো করা হয় মা কালীকে। আর ভেতরটা দেখো, মন্দিরের ভেতরটা কিন্তু কিছুটা এরকম, এখন মানে খারাপ সময় এসেছি, এখন এই মন্দিরটাকে রেনোভেট করছে। আর সামনেই আছে নরসিংহ প্রভু, আর নরসিংহ প্রভু হচ্ছে ভগবান বিষ্ণুর একটি অবতার। আর হ্যাঁ, এই মন্দিরটায় কিন্তু নবরাত্রি খুব বড় করে পালন করা হয়, আর দূর দূরান্ত থেকে কিন্তু লোকরা আসে এই মন্দিরে নবরাত্রি পালন করার জন্য, মানে যেটাকে আমরা বাঙালিরা বাংলা ভাষায় দুর্গাপূজা বলে চিনি, বাইরের যত স্টেট আছে এখানটায় নবরাত্রি বলে চেনা হয়। তার সাথে বলে দিই, এই মন্দিরটাকে বানানো হয়েছিল 1640 সালে, মানে 1640 সালে, মানে বুঝতেই পারছো যে কতটা প্রাচীন আর পুরানো এই মন্দিরটা। আর ওই যে দেখো সামনে আমাদের মহাদেব, কিন্তু হ্যাঁ মা কালীর দর্শন নিজেও নিতে পারলাম না, আর তোমাদেরকেও মা কালীর দর্শন করাতে পারলাম না, কারণ এখন এই মন্দিরে রেনোভেশন চলছে, যার কারণে মা কালী কিন্তু এখন এই মন্দিরে উপস্থিত নেই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি যে এই মন্দিরে কিন্তু নিজে ছত্রপতি শিবাজি মহারাজ এসে মা কালী এবং মহাদেবের পুজো দেয়, যখন এই পুরো চেন্নাইয়ের রিজনটায় মারাঠা সাম্রাজ্যের রাজত্ব ছিল। মন্দিরটার বাইরে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর যেমন কি তোমরা দেখে বুঝতেই পারছো যে বাইরেটারও এখন কনস্ট্রাকশন চলছে, লাইক পুরো এই মন্দিরটারই এখন কনস্ট্রাকশন চলছে। আর তার সাথে এখন আমরা একটু অপেক্ষা করছি আমাদের অটোটা আসার। এই যে চলে এলো আমাদের অটো এখানে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই পুরো চেন্নাই শহরের যত রাস্তা আছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানুষও কত সুন্দরভাবে এখানটা ট্রাফিক আইন পালন করে। অবশেষে অটো থেকে নামলাম আর নেমে পৌঁছে গেলাম পেরিগনার আন্না মেমোরিয়ালে। এই যে পেরিগনার আন্না মেমোরিয়াল, এর গেটটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার, কতটা বড় গেট। আর এই পুরো মেমোরিয়ালটা হচ্ছে একদম মারিনা বিচের সাথে লাগোয়া, আর এখান থেকে সোজা হেঁটে গেলে ওইদিকে কিন্তু আছে আমাদের মারিনা বিচ। এবার এন্ট্রিটা নিয়ে নিই।
সো এখানে এন্ট্রি নেওয়া হয়ে গেছে, আর এন্ট্রি নেওয়ার জন্য 10 টাকা এন্ট্রি ফি নিল, আর তার সাথে আমাদের আধার কার্ডটাকে দেখতে চাইলো, মানে আধার কার্ডটা দেখাতে হবে, 10 টাকা দিতে হবে, তাহলেই তোমরা এই জায়গাটায় তোমরা এন্ট্রি পেয়ে যাবে। আর একবার দেখো কতটা বড় এই গেটটা। আর যেমন কি তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে এই পুরো মেমোরিয়ালটা কিন্তু পেরিগনার আন্নাকে ডেডিকেট করে বানানো। এই মেমোরিয়ালটায় ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে পেরিগনার আন্নার এই স্ট্যাচুটা, আর ঠিক তার পেছনে এই সুন্দর গার্ডেনটা। জাস্ট একবার ভিউটাকে দেখো কতটা সুন্দর লাগছে এইখান থেকে এই গার্ডেনটা। এবার তোমাদেরকে বলে দিই যে পেরিগনার আন্না কে ছিলেন। সো পেরিগনার আন্না একজন পলিটিশিয়ান ছিলেন যিনি 1967-তে কংগ্রেসের রুলকে এখানটায় হারিয়ে ডিএমকে পার্টিকে নিয়ে আসেন। আর হ্যাঁ, তার সাথে বলে দিই ডিএমকে পার্টির যিনি আসল ফাউন্ডার উনি হলো এই পেরিগনার আন্না। আর 1967-র আগে এই পুরো তামিলনাড়ু রাজ্যের নাম ছিল মাদ্রাজ। আর কংগ্রেসকে 1967-তে হারানোর পর পেরিগনার আন্না যখন এই পুরো তামিলনাড়ু রাজ্যে ডিএমকে গভর্নমেন্টের ফরমেশন করে, তারপর মাদ্রাজ নামটাকে চেঞ্জ করে তামিলনাড়ু করে দেয় 1967-তে। এইটাই সবথেকে প্রথম কাজ ছিল যেটা পেরিগনার আন্না করেছিলেন। আর তারপরেই তামিলনাড়ুর লোকরা পেরিগনার আন্নাকে খুব মানতে লাগেন। আর হ্যাঁ, আমার সামনে এই যে সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ, এই সমাধিটা কিন্তু সেই পেরিগনার আন্নারই সমাধি। আর এই যে শব্দটা আছে তামিলনাড়ু শব্দটার মানে হচ্ছে ইংলিশে হাউস অফ তামিলস, মানে তামিলদের বাড়ি। আর এর জন্যই তামিলনাড়ুর লোকরা এতটা পেরিগনার আন্নাকে সাপোর্ট করেছিলেন। আর তার সাথেই ডিএমকে পার্টিকেও এখানকার মানুষরা এতটা এখনও পর্যন্ত সাপোর্ট করে। কিন্তু 2026 সালের এপ্রিল মাসে যেই ইলেকশনটা হলো তামিলনাড়ুতে, সেই তামিলনাড়ুর ইলেকশনে ডিএমকে পার্টি হেরে যায় আর নতুন পার্টি ফর্ম করে তামিলনাড়ুতে, যেটা হলো টিভিকে। আর এখনের কারেন্ট যেই মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর, তিনি হলেন থালাপাতি বিজয়, যিনি একজন তামিল অ্যাক্টর ছিলেন। তোমাদের সামনে এই যে তোমরা এই নীল রঙের বিল্ডিংটা দেখছো, এই নীল রঙের বিল্ডিংটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেভির কোস্টাল গার্ডসদের বিল্ডিং। আর হ্যাঁ, তার সাথে বলে দিই এই মেমোরিয়ালে একটা আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম আছে, ওইটায় গিয়েও আমি তোমাদেরকে দেখাই। মিউজিয়ামটার সামনে পৌঁছে গেছি, আর এই মিউজিয়ামে ঢুকতে তোমাদেরকে একটা পয়সাও দিতে লাগবে না। মিউজিয়ামটার নাম হচ্ছে কালাইগনার মিউজিয়াম, আর এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম। দেখো ভেতরে আবার এসি লাগানো আছে, মানে ভেতরটা একেবারে ঠান্ডা, বাইরেটা ছিল একেবারে গরম যেহেতু সমুদ্রের পার, আর ভেতরটা একেবারে ঠান্ডা। এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগলো যে মানে এসি দিয়ে পুরো একটা আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম বানানো। মানে এই জিনিসটা আমি জানতাম না এখানটায় আসার আগে, কিন্তু এসে হঠাৎ করে আমি দেখলাম যে পুরো এই মিউজিয়ামটা ফ্রি মিউজিয়াম। আর দেখো ভেতরে সব কিছু তামিলে লেখা, সো আমি তোমাদেরকে কিছুই এক্সপ্লেন করে বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, এইটুকুনি জিনিস আমি বলতে পারি যে এই পুরো মিউজিয়ামটাও হচ্ছে পেরিগনার আন্নাকে ডেডিকেট করে বানানো, কারণ এই পুরো মেমোরিয়ালটাই ওনার নামে, সো মিউজিয়ামটাও ওনার নামেই হবে। এবার আগাতে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু এই চ্যানেলটাকে গ্রো করতে অনেক হেল্প করবে। আর তার সাথে একটা লাইক করে দিও ভিডিওটা, আর কমেন্ট করেও জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমাদের ফিডব্যাকেই কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে গ্রো করতে পারবো, আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও এনে তোমাদেরকে আমি দেখাতে পারবো। আর আমি যেই রুমটায় এখন ঢুকেছি, এই রুমটায় কিন্তু পেরিগনার আন্নার যত তামিলনাড়ু পলিটিক্সের আইকনিক ফটোগুলো আছে সেইগুলো এই রুমটায় রাখা আছে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। আর কিন্তু আমি কিছু পড়ে বোঝাতে পারছি না, কারণ সব কিছু তামিলে লেখা, আর আমি ব্যক্তিগতভাবে তামিল পড়তেও পারি না আর তামিল বুঝতেও পারি না, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। সো তোমাদেরকে আমি দেখিয়ে বুঝে এক্সপ্লেনও করতে পারবো না। এবার বেরিয়ে আগে যাওয়া যাক। এই মিউজিয়ামে বেশ অনেকগুলো রুম বানানো। প্রথম রুমটায় তো আমি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার প্রবেশ করছি দ্বিতীয় রুমটায়। আর তোমাদেরকে পড়ে দেখো আমি কিছু বোঝাতে পারবো না, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তামিলে লেখা, মানে ইংলিশেও লেখা নেই, সাথে হিন্দিতেও লেখা নেই। সো তামিলে লেখা হয়, দেখো সামনেও তামিলে লেখা। আই গেস আমার এখন এখান থেকে বেরোনোটাই উচিত। যেই তামিলে শোটা চলছিল এখন জাস্ট শেষ হলো, আর আমি এখন বাইরে বেরোলাম। আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে হল রুমটা কেমন দেখতে। এই যে কিছুটা এরকম দেখতে, কেউ নেই এখন, কারণ একদম সকালবেলার সময় হচ্ছে। তোমরা চাইলে এই মিউজিয়ামটায় আসাটা স্কিপও করতে পারো, কারণ প্রত্যেকটা জিনিস তামিলে লেখা, কিচ্ছুই বোঝা যাচ্ছে না, কোনো ইনফরমেশন তোমাদেরকেও আমি দিতে পারছি না। বাট হ্যাঁ, এসির হাওয়া খেতে কিন্তু আসতে পারো মেমোরিয়ালটায় গরম লাগার পর, এইটুকুনি বলতে পারি তোমাদেরকে। সামনে একটা রুম বানানো আছে, রুমটায় গিয়ে দেখাই তোমাদের। ওহো, এখানে ওই দেখো পেরিগনার আন্নার সাথে বসে তোমরা ফটোও তুলতে পারো।
সাথে পাশে এরকম একটা বক্স টাইপের বানানো, এখানটায় ডিসপ্লে হচ্ছে। এই জায়গাটা আমার অনেস্টলি তেমন একটা ইন্টারেস্টিং লাগছে না, কারণ এখানটায় প্রত্যেকটা জিনিস তামিলে লেখা। দেখো কিছুই আমি মানে বুঝতে পারছি না, সাথে তোমাদেরকেও কী বোঝাবো যখন আমি নিজে বুঝতে পারছি না। এখান থেকে বেরোই, বাইরে বেরিয়ে দেখাই কী আছে সামনে। সো এখান থেকে বেরোনোর পরেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা রেলওয়ে স্টেশন মতন বানানো, আর পাশেই রাখা আছে এই যে রেলগাড়ি। এখানটায় লাইন দিয়ে কিন্তু তোমরা ভেতরে যা শো হচ্ছে ওইটাও তোমরা দেখতে পারো। কিন্তু আমি শোটা দেখলাম না, কারণ সিকিউরিটি গার্ডটাকে জিজ্ঞেস করলাম যে কোন ভাষায় হবে, সো বললো তামিলে হবে, তাই আর দেখলাম না। আর সামনে এই যে কালাইগনার বুক শপ, এখান থেকে তোমরা বইও চাইলে কিনতে পারো। আমার বই পড়তে ভাল লাগে ব্যক্তিগতভাবে, কিন্তু আমি কিনলাম না, কারণ ওই বইগুলোও সব তামিলে লেখা ছিল, মানে প্রত্যেকটা জিনিস এখানে তামিলে। মানে হ্যাঁ, বোঝা যায় রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানকার, বাট স্টিল তামিলের সাথে ইংলিশ বা হিন্দি কিছু তো একটা মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো রাখাই উচিত, তাই না? মানে নাহলে অন্য রাজ্যের লোকরা, যেমন আমি পশ্চিমবাংলা থেকে, আমি কীভাবে পড়বো, তাই না? সো এর জন্যই আর কি এই জিনিসটা আমার একটু নেগেটিভ লাগলো, যে অন্য কোনো ভাষায় দেওয়া নেই, শুধু তামিলে। এখন মিউজিয়ামটা দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম, আর বাইরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর। এই মেমোরিয়ালটা, এখানে আসলে তোমরা বেশ ভালো টাইম কাটাতে পারো আর এনজয়ও করতে পারবে। এবার বাইরে বেরোই। পেরিগনার আন্না মেমোরিয়ালের বাইরে এসে গেছি, আর তোমাদেরকে বলে দিই, পেরিগনার আন্না মেমোরিয়ালের বাইরে বেরিয়ে এই রাস্তা দিয়ে তোমরা যদি একটু হাঁটো, তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে ডক্টর এমজিআর আর জয়ললিতা মেমোরিয়ালে। আর তার সাথে সামনে এখানটায় দেখতে পেলাম এই ফ্রুট স্যালাড, আর তার সাথে নিয়ে নিলাম একটা ফ্রুট স্যালাড। এবার এটা খাই। আর আমি নিয়েছি এখানটায় আমের ফ্রুট স্যালাড, এইটার দাম নিল 20 টাকা। বেশ ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো। এখন পৌঁছে গেলাম ডক্টর এমজিআর অ্যান্ড ডক্টর জয়ললিতা মেমোরিয়ালের সামনে। আর এই মেমোরিয়ালে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে 1 টাকাও দিতে হবে না। তোমাদেরকে একবার চারিপাশটা দেখিয়ে দিই এই মেমোরিয়ালের। একটা জিনিস খুব ভাল লাগলো, যে চারিদিকে কিন্তু দুটো মেমোরিয়ালেরই চারিদিকে গাছ লাগানো, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভাল লাগলো। এবার আগিয়ে যাই। যেমন কি তোমরা বুঝতে পারছো, এই জায়গাটার নাম ডক্টর এমজিআর অ্যান্ড ডক্টর জয়ললিতা মেমোরিয়াল এর জন্য রাখা হয়েছে, কারণ এই পুরো জায়গাটা ডক্টর এমজিআর আর ডক্টর জয়ললিতাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডক্টর এমজিআরের মেন মেমোরিয়ালের সামনে। আর ওই যে ওইটা হলো ডক্টর এমজিআরের সমাধিটার সামনে গিয়ে আমি তোমাদেরকে একবার দেখাই ভালো করে। সো এইটা হলো ডক্টর এমজিআরের সমাধি, আর এই দিকে রাখা আছে ডক্টর এমজিআরের ফটো। ডক্টর এমজিআর কিছুটা এরকম দেখতে ছিলেন। আর চারিপাশটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই সমাধির। এটা হলো চারিপাশটা পদ্ম ফুলের মতন কিন্তু এরকম একটা স্ট্রাকচার বানানো আছে, আর এই স্ট্রাকচারটাকে বলা হয় ফিনিক্স স্ট্রাকচার, কারণ এই পুরো স্ট্রাকচারটা কিন্তু ফিনিক্স স্টাইলে বানানো। আর জাস্ট দেখো উপরটা কতটা সুন্দর, মানে বেশ সুন্দর। এই মেমোরিয়ালটাও ওই আগের মেমোরিয়ালটার মতনই বেশ সুন্দর। এবার সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে সামনে তোমরা এটা যে দেখতে পাচ্ছ, এটা হলো ডক্টর জয়ললিতার মেন মেমোরিয়াল, মানে সমাধি, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। তার সাথে আর একটা কথা বলে ফেলি, যে ডক্টর এমজিআর কিন্তু তামিলনাড়ুর একটা সময় চিফ মিনিস্টার ছিল, মানে মুখ্যমন্ত্রী ছিল। আর সেই মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, যার জন্য ওনাকে ভারতরত্ন এমজিআর বলেও চেনা হয়। এই দেখো ওনার সমাধিতেও কিন্তু ভারতরত্ন এমজিআর লেখা। এই যে তোমাদেরকে সাইড থেকে দেখিয়ে দিই, এই দেখো ভারতরত্ন এমজিআর, কারণ উনি ভারতরত্ন পুরস্কারও পেয়েছিলেন। এই মেমোরিয়ালটাও বেশ ভাল লাগলো আমার ঘুরে। এখন বিদায় নেওয়ার পালা। আর এই পুরো মেমোরিয়ালটা কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ভিজিট করতে পারো। এবার বাইরে বেরোই। বাইরে এখন বেরিয়ে পড়েছি, এবার এই অটোটায় করে আমরা আগে যাব। সো দর্শক বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো, দেন প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাও লাইক করে দাও, আর তার সাথে একটা কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে। আর আগামী দিনে আমি তোমাদেরকে আরও ভালো ভালো জায়গায় গিয়ে আরও ভালো ভিডিও করে দেখাতে পারবো। আর ইতিমধ্যে এখন আমি পৌঁছে গেছি পার্থাসারাথি স্বামী টেম্পলের সামনে, মানে পার্থাসারাথি স্বামী মন্দির। আর একটা কথা বলে দিই, এই সাউথ ইন্ডিয়ান যত মানে তামিল যত মন্দিরগুলোর নাম, এই নামগুলো কিন্তু উচ্চারণ করাটা বেশ কঠিন। তার সাথে বলে দিই, এই পার্থাসারাথি স্বামী মন্দির হলো পুরো চেন্নাইয়ের সব থেকে পুরানো মন্দির। আর পার্থাসারাথি স্বামী এই নামটা হলো শ্রীকৃষ্ণের আর এক নাম, মানে তামিল ভাষায় শ্রীকৃষ্ণকে পার্থাসারাথি স্বামী বলেও ডাকা হয়। সো তোমরা বুঝতেই পারছো এই মন্দির হলো শ্রীকৃষ্ণের মন্দির।
কিন্তু তোমাদেরকে আর একটা জিনিস আমি ভালো করে দেখিয়েছি যে এই মন্দিরের গেটে দেখো সব জায়গায় এই যে বালাজি ভগবানের এরকম একটা সিম্বল দেওয়া আছে, মানে বালাজি ভগবানের টিকার সিম্বল। কারণ এই পুরো মন্দিরটায় বালাজি ভগবানের 5টা অবতারকে রাখা হয়েছে, যেখান থেকে শ্রীকৃষ্ণকে সব থেকে বড় করে এই মন্দিরে পুজো করা হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর 5মতম অবতার। আর ভগবান বিষ্ণুর যেই 5টি অবতার এই পুরো মন্দিরটায় রাখা আছে, সেই অবতারগুলোর আমি একবার তোমাদেরকে নাম বলে দিই। প্রথম অবতারের নাম হচ্ছে পার্থসারাথী, মানে শ্রীকৃষ্ণ। দ্বিতীয় যিনি অবতার সেটা হলো ভগবান রাম। তৃতীয় অবতার নরসিংহ। চতুর্থ অবতার গজেন্দ্র ভরত। আর 5মতম অবতার রঙ্গনাথ। আর এই 5টি অবতারকে এই মন্দিরে পুজো করা হয়। আর হ্যাঁ, তার সাথে বলে ফেলি যে এই পার্থসারাথী স্বামী মন্দিরটাকে বানানো হয়েছিল আজ থেকে 1500 বছর আগে। এখন মন্দিরটাকে বিদায় জানাই। আর এইদিকে আমাদের অটো এসে গেছে। এখন আমরা অটোয় করে কিন্তু যেতে চলেছি একটা খুব আইকনিক জায়গায়। আর জায়গাটাকে আমি আইকনিক এর জন্য বলছি কারণ এরকম জায়গা পুরো বিশ্বে শুধুমাত্র 3টিই আছে, যেখান থেকে একটা হচ্ছে আমাদের ভারতবর্ষের শহর চেন্নাইতে। এর জন্যই আমি এই জায়গাটাকে খুব আইকনিক বলছি, বাকি আর কোনো অন্য রিজন নেই। এবার সেই জায়গাটায় পৌঁছানোর পর ফার্দার ভিডিওতে তোমাদেরকে ওই জায়গাটা দেখাই। এখন আমি পৌঁছে গেছি স্যান্থম ক্যাথেড্রাল ব্যাসিলিকায়, যেই জায়গাটার ব্যাপারে আমি এতক্ষণ বলছিলাম। আর এই জায়গাটা এতটা আইকনিক এর জন্য কারণ এরকম চার্চ কিন্তু পুরো বিশ্বে 3টেই আছে। প্রথমটা হচ্ছে এই চেন্নাইতে, দ্বিতীয় যেটা ওইটা হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ভ্যাটিকান সিটি মানে যেটা ইটালির রোম শহরে অবস্থিত। আর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে স্পেনে। আর তার সাথে তোমাদেরকে বলে দিই যে এই পুরো চার্চটাকে কিন্তু বানানো হয়েছিল 2টো ফেজে। প্রথম ফেজে বানানো হয়েছিল 1523 সালে পর্তুগিজদের দ্বারা, আর দ্বিতীয় ফেজে বানানো হয়েছিল 1896 সালে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা। আর তোমরা এই যেই চার্চটায় এই আর্কিটেকচারটাকে দেখছো, এই আর্কিটেকচারটাকে বলা হয় নিওগথিক আর্কিটেকচার। কিন্তু প্রথমে কিন্তু এই পুরো নিওগথিক আর্কিটেকচারে এই চার্চটা ছিল না, কারণ প্রথম যখন পর্তুগিজরা এই ব্যাসিলিকা বা এই চার্চটাকে বানায় তখন কিন্তু নর্মাল একটা চ্যাপেল স্টাইলে এই পুরো চার্চটাকে বানিয়েছিল। কিন্তু যখন পর্তুগিজরা হেরে যায় ব্রিটিশ সাম্রাজ্যের থেকে, তারপর এই চার্চটাকে সেকেন্ড ফেজে রিবিল্ড করা হয়। আর সেকেন্ড ফেজে যখন ব্রিটিশরা এই চার্চটাকে পুরো রিবিল্ড করেছিল, তারপরেই এরকম নিওগথিক আর্কিটেকচারে এই পুরো চার্চটাকে বানানো হয়েছিল। তারাও তোমাদেরকে একটা ভালো ভিউ দেখাচ্ছে এই চার্চটার সামনে দিয়ে। এই দেখো কি দারুণ লাগছে এখান থেকে। আর বলে দিই এই যে বড় লম্বা টমটা দেখছো, এইটা পর্তুগিজরাই বানিয়েছিল। এবার বাইরে যাওয়া যাক। এখন বাইরে অটোয় করে যাচ্ছিলাম, সেই সময় এই ভিউটা দেখলাম চার্চটার। জাস্ট একবার দেখো, মানে কি দারুণ লাগছে এখান থেকে পুরো চার্চটা। ওই দিক দিয়ে বেশি একটা ভাল লাগছিল না, কিন্তু এই দিক দিয়ে বেশ দারুণ লাগছে। এবার যাই অটোতে। এখন অটো থেকে নেমে পড়েছি, আর অটো থেকে নেমে পৌঁছে গেছি কপালীশ্বরের টেম্পলের সামনে, মানে কপালীশ্বরের মন্দির। আর এই কপালীশ্বরের মন্দির হচ্ছে মহাদেবের মন্দির। আর তার সাথে বলে দিই, কপালীশ্বরের এই যেই নামটা আছে এটা হচ্ছে মহাদেবের নাম, মানে তামিল ভাষায় মহাদেবকে কপালীশ্বরেরও বলা হয়। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই মন্দিরটার গেটে একটা শিবলিঙ্গের সামনে একটা ময়ূর বসে আছে। কারণ এই মন্দিরটা যেই জায়গায় অবস্থিত, এই জায়গায় মা পার্বতী নিজে এসেছিলেন একটা ময়ূরের রূপ ধারণ করে মহাদেবকে পুজো দেওয়ার জন্য। তাই জন্যই এই মন্দিরের গেটটায় একটা শিবলিঙ্গের সামনে একটা ময়ূর বসে আছে। আর তার সাথেই বলে দিই, এই যে মন্দিরটা অবস্থিত আছে যেই এরিয়াটায় চেন্নাইয়ের, এই এরিয়াটাকে বলা হয় মাইলাপুর। এবার মাইলাপুর এই যে শব্দটা আছে, মাইলার মানে হচ্ছে তামিল ভাষায় ময়ূর, আর পুর মানে হচ্ছে জায়গা। মানে পুর মানে যেভাবে আমরা বুঝি, যেমন ভবানীপুর, খিদিরপুর আমাদের কলকাতায় আছে, সেইভাবেই এই জায়গাটার নাম মাইলাপুর পড়েছে। কারণটা তোমাদেরকে আমি বলেই দিলাম, যেহেতু এখানটায় মা পার্বতী একটা ময়ূরের রূপ ধারণ করে মহাদেবকে পুজো দিতে এসেছিলেন, তাই জন্য এই জায়গাটার নাম পড়েছে মাইলাপুর। আর তার সাথে এই কপালীশ্বরের মন্দিরটারও ফরমেশন হয়েছে। তার সাথে তোমাদেরকে বলে দিই, এই কপালীশ্বরের মন্দির কিন্তু পুরো 3 একর জমিনে বানানো হয়েছে, মানে 3 একর জমি জুড়ে এই পুরো কপালীশ্বরের মন্দিরটাকে বানানো হয়েছে। আর তার সাথে দেখো এখান থেকে মন্দিরটার ভিউ কি দারুণ আসছে, দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর এই মন্দির কিন্তু সকাল 5:30টার সময় খুলে যায়, মানে ভোর 5:30টার সময় খুলে যায়, আর বন্ধ হয় রাত্রিরের 10টার সময়। আর সকাল 5:30 থেকে রাত্রির 10টার মাঝখানে কিন্তু এই মন্দিরে প্রত্যেক দিন মহাদেব আর তার সাথে মা পার্বতীর 6 বার করে পুজো করা হয়।
তার সাথে বলে ফেলি যে এই কপালীশ্বর মন্দিরের নামের উল্লেখ কিন্তু ইতিহাসের পাতায় অনেকবার করা আছে, কারণ এই মন্দিরটাকে বানানো হয়েছিল ১৬শো শতাব্দীতে। আর ১৬শো শতাব্দীতেই পর্তুগিজরা কিন্তু ইউরোপ থেকে দক্ষিণ ভারতে এসে অ্যাটাক করেছিল, আর সেই সময় এই পুরো মন্দিরটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে আবার এখানকার লোকরা একসাথে টাকা জমিয়ে এই মন্দিরটাকে ভালো করে আরেকবার করে বানায়। আর তোমরা জাস্ট দেখো মন্দিরটায় কত লোকজন, আর তার সাথে কত সুন্দর ভেতরের এরিয়াটা। চারিদিক থেকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো এক্সিট গেট, কিন্তু আমি এখান দিয়ে এক্সিট করব না, আমি সামনেটা দিয়ে এক্সিট করব। এই দেখো, আমি এই দিকটা দিয়ে এক্সিট করব এখন, কারণ ওইদিকে আমার জুতোটাও রাখা আছে। এখানটায় দেখো ছোট ছোট বেশ অনেকগুলো মন্দির করা আছে, যার মধ্যেও মানুষে গিয়ে পুজো করছে। এবার যাই মন্দিরের বাইরে যাই, তারপর তোমাদেরকে দেখাই। দুপুর 12:30 বাজে, আর দুপুর 12:30টার সময় দেখো গেটটা বন্ধ করে দিয়েছে, কারণ প্রত্যেক দিন এই মন্দিরের গেট বন্ধ থাকে দুপুর 12:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। এর জন্য ভক্তদেরকে ঢুকতে দেওয়া হয় না। খুব গরম লাগছিল চেন্নাইতে সমুদ্রের পাড়ে, তাই ভাবলাম একটা গুলিওয়ালা সোডা খেয়ে নিই। যারা যারা জানো না গুলিওয়ালা সোডা কী হয়, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই সোডার বোতলের মুখটা একটা গুলি লাগানো থাকে, তাই জন্য এটাকে গুলিওয়ালা সোডা বলা হয়। এবার অটোয় উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি শপিং করতে, মানে মায়ের জন্য আর কি সাউথ ইন্ডিয়ান শাড়ি কিনতে। অবশেষে অটো থেকে নেমে পড়লাম, আর অটো থেকে নেমে পৌঁছে গেলাম এই মার্কেটটায়। আর সামনে যে তোমরা দোকানটা দেখতে পাচ্ছ, এই সামনের দোকানটা দিয়েই কিন্তু আজকে মায়ের শাড়ি কিনবো। আর হ্যাঁ, তার সাথে বলে দিই, এই দোকানটার সামনে কিন্তু আমাদেরকে এই অটোওয়ালা আঙ্কালটাই এনেছিল। মানে যদিও জানা আছে ইনিও এই দোকান দিয়ে ভালোই কমিশন খাবে আমাদের শপিং করার পর, বাট স্টিল ঠিক আছে। আর হ্যাঁ, সামনে দেখিয়ে দিই তোমাদেরকে গভর্নমেন্ট অ্যাপ্রুভড শাড়ির দোকান এটা। এখন মেন দোকানটার ভেতরে এসে গেছি, আর একবার ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই ভেতর থেকে কেমন দেখতে শাড়ির দোকানটা। আর সাথে নিচে এখানটায় শাড়ি বের করে দেখাচ্ছে, অনেক রকমের শাড়ি। আর এখানটায় যত শাড়ি তোমরা দেখছো সবগুলোই কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান শাড়ি, একটাও মানে আমাদের কলকাতার পশ্চিমবাংলার কিন্তু ওরকম কোনো শাড়ি নেই, সব দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ান শাড়ির কালেকশন। আর হ্যাঁ, তার সাথে তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু এই শাড়িগুলোর ব্যাপারে মানে কিছুই নলেজ নেই আমার, ঠিক আছে? শাড়ির ব্যাপারে কোনো নলেজ নেই, সো কোনো ইনফরমেশান তোমাদেরকে দিতে পারবো না, কারণ আমার মতন অনেক পুরুষ মানুষ আছে, ম্যাক্সিমাম বেশিরভাগ পুরুষ মানুষদেরই মানে শাড়ির ব্যাপারে তেমন একটা নলেজ থাকে না। এবার এখান থেকে কিনে বাইরে বেরোই। দোকানটার নাম একবার দেখিয়ে দিই, নিউ বিনায়কা সিল্কস। এই দোকান দিয়ে আমরা এখন মায়ের জন্য শাড়ি কিনলাম, আর ওই যে আমাদের অটো। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এবার হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাই। হোটেলে পৌঁছে গেছি, আর জোম্যাটোয় অর্ডার করে নিয়েছিলাম এই খাবারটা। আমি নিয়েছি ঘি পড়ি মিনি ইডলি, যে ইডলিটা আমি সকালে দিয়েছিলাম ওইটারই ছোট ছোট মিনিয়েচার ইডলি বলতে পারো। আর তার সাথে আমার মা আর বাবা এখানটায় নিয়েছে সাউথ ইন্ডিয়ান থালি। এখন বাজে সন্ধ্যে 7:30, আর 7:30টার সময় এখন আমরা এই অটোটায় করে যাচ্ছি মেরিনা বিচের দিকে। সন্ধেবেলায় একবার দেখিয়ে দিই চেন্নাই শহরটা কেমন দেখতে লাগে তোমাদেরকে। দেখো কত পরিষ্কার। একটা জিনিস তো বলতে হবে, সাউথ ইন্ডিয়ায় আসার পর একটা জিনিস আমি খুব ভালো করে দেখলাম, যে এখানকার রাস্তাঘাট খুব ভালো মেনটেন করা, আর তার সাথে খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন। আর সবথেকে বড় বিষয়টা কি, এখানটায় মানে যত অটো ড্রাইভাররা আছে, তারপর বাইক যারা চালায়, তারপর ট্যাক্সি, মানে যত সমস্ত লোকে খুব সুন্দর করে কিন্তু দেখো লাইনগুলো লেনগুলো মেনটেন করেছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দক্ষিণ ভারতের লোকদের ব্যাপারে। আর এই যে এখানটায় এই একটা বোর্ড টাইপের তামিলনাড়ু লেজিসলেটিভ অ্যাসেম্বলির বোর্ড দেওয়া। এবার সামনের দিকে যাই। মনে আছে সকালবেলায় যখন আমরা যাচ্ছিলাম ওই মেমোরিয়ালটার ওখানটায়, তখনও কিন্তু আমরা এই ব্রিজটা দিয়েই ওই মেমোরিয়ালের ওই দিকে গেছিলাম। আজ যেহেতু উইকেন্ড, তাই দেখো রাস্তায় কি লেভেলের জাম। অবশেষে অটো থেকে নামলাম, আর অটো থেকে নেমে পৌঁছে গেলাম আমাদের মারিনা বিচের সামনে। আর এই জায়গাটায় তোমরা যদি চেন্নাইতে আসছো, তাহলে এই মারিনা বিচ মিস করলে কিন্তু একেবারেই চলবে না, কারণ এই মারিনা বিচকে চেন্নাইয়ের হার্ট বলেও ডাকা হয়, মানে চেন্নাইয়ের হৃদয়। আর আজ যেহেতু উইকেন্ড, তাই একবার তোমাদেরকে ভিড়টা একবার দেখিয়ে দিই সামনের। দেখো কত লোক, কত লোক আর কত গাড়ি ঘোড়া। যেহেতু আজকে শনিবার, আর শনিবারের দিনে তো জানোই এরকম ভিড় হবেই।
একবার জাস্ট দেখো এই জায়গাটা দেখে একেবারে দীঘা দীঘা পুরি পুরি ফিল আসছে পুরো জায়গাটা দেখে, মানে লোক আর পুরো গাড়ি ঘোড়ায় ভর্তি। এবার আগিয়ে যাওয়া যাক। আর তোমরা কি জানো বন্ধুরা যে এই মারিনা বিচ হলো আমাদের দক্ষিণ ভারতের সব থেকে প্রমুখতম বিচ। হয়তো তোমরা এই জায়গাটার ভিড় দেখেই বুঝে গেছো। আর হ্যাঁ, তোমাদেরকে যে সকালবেলা বলেছিলাম ইতিহাসটার ব্যাপারে, যে পর্তুগিজরা এসছিল এই চেন্নাইতে কবজা করতে, আর সেই সময় কিন্তু এই মারিনা বিচ থেকেই কিন্তু পর্তুগিজরা এই চেন্নাই শহরে নিজেদের জাহাজ নিয়ে প্রবেশ করে। আর তার সাথেই বলে দিই, এই মারিনা বিচ হচ্ছে আমাদের পুরো এশিয়া মহাদেশের সবথেকে লম্বাতম বিচ। কারণ এই মারিনা বিচ হচ্ছে পুরো 7 কিলোমিটার লম্বা বিচ, মানে ভাবতে পারছো 7 কিলোমিটার লম্বা এই একটা বিচ। তার সাথে দেখিয়ে দিই, এই বিচে দেখো এরকম বাচ্চাদের নাগরদোল্লা এইসব কত কিছু এখানটায় বানানো আছে। এখানটায় ছোট ছোট বাচ্চারা খেলছে, বড়রাও টাইম স্পেন্ড করছে। আমাদের ওখানটায় দীঘায় কিন্তু দেখো এইসব এক্সারসাইজের মেশিন এইগুলো কিন্তু কিছুই রাখা নেই, প্লাস এত কিছু মানে জিনিসপত্র কিন্তু আমাদের ওখানে রাখা নেই, যত জিনিসপত্র এখানে রাখা আছে। আমাদের ওখানটায় নর্মালি মানে দীঘায়, তারপর উড়িষ্যার যে পুরী আছে জগন্নাথ পুরী, ওই সব জায়গায় কিন্তু ওই উট, তারপর ঘোড়া আর নর্মাল চড়ার জিনিস, কিন্তু এত চড়ার জিনিস ওই সব নেই। আর দূরে ওখানটায় কিছু একটা কনসার্ট মতন হচ্ছে। এখন অবশেষে এসে পৌঁছালাম সমুদ্রের পাড়ে। আর এই সমুদ্রের পাড়ে আসার জন্য কিন্তু আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে, গত আধা ঘন্টা ধরে হেঁটে। মানে জাস্ট দেখো তোমরা, সেই ওই দূর থেকে হাঁটতে হাঁটতে কিন্তু এই সমুদ্রের পাড়ে এসেছি। আমাদের দীঘা বা পুরীর মতন কিন্তু একদম পাশে নয় এখানকার সমুদ্র। বেশ আধা ঘন্টা মতো তোমাদেরকে এই বালির উপর দিয়ে হাঁটতে হবে, তারপরে গিয়ে কিন্তু তোমরা এই সমুদ্রের ধারে পৌঁছাতে পারবে। আর তার সাথে এই গরমকালে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া সমুদ্রের পাড়ে যখন গায়ে লাগে না, তখন কিন্তু আলাদাই অনুভূতি হয়। এই দেখো ঢেউ আসছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানকার ঢেউ কিন্তু আমাদের ওই দীঘার ঢেউয়ের মতন বা পুরীর ঢেউয়ের মতন বড় নয়, ছোট ছোট ঢেউ। এখানটায় এসে বেশ আধা ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই যে সমুদ্রে কী রকম কী কী খাবার বিক্রি হচ্ছে। এখন আমি এসে পৌঁছেছি সমুদ্রের পাড়ে লাগানো একটা মাছ ভাজার দোকানে। আর এখানটায় দেখো কত রকমের সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে। এখানটায় মশলা লাগানো মাছগুলো আছে। আর এই যে এটা মনে হয় তেলাপিয়া মাছ, ওই যে উপরেও কাটা বড় বড় মাছগুলোকে পিস করে রাখা হয়েছে। এখান থেকে এবার আমিও একটা দুটো মাছ অর্ডার করে খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো। আর উপরে এরকম বড় বড় মাছ আছে, চিংড়ি মাছ আছে। এখন অর্ডারটা দেওয়া হয়ে গেছে। আর আমি আজকে অর্ডার করেছি অক্টোপাস, কারণ জীবনেও অক্টোপাস খাইনি, প্রথমবার খাবো। আর অক্টোপাসটা কিছুটা এরকম লাগবে দেখতে, মানে অক্টোপাসটা যখন ভেজে দেবে কিছুটা এরকম লাগবে। আর ওখানটায় মশলা মাখাচ্ছে অক্টোপাসটাকে ভাজার জন্য। আর এখানটা অন্য অন্য মাছগুলো এখানটায় বানানো হচ্ছে, সামনে কড়াইতে ভাজা হচ্ছে। এবার চেয়ারে গিয়ে বসি, তারপরে দেখাই। এখানটায় চলে এসছে আমাদের আজকের অক্টোপাস ভাজা। আর দেখতেই পাচ্ছ কিছুটা এরকম বেসন আরও অনেক কিছু দিয়ে ভাজা হয়েছে, তার সাথে একটা লেবু দিয়েছে। আর কিছুটা এরকম অক্টোপাস ভাজাটা খেয়ে দেখি। ভালো, বেশ ভালো খেতে, কিন্তু হ্যাঁ খুব ঝাল। আর তার সাথে এখানটায় লেবু দিয়েছে। আর হ্যাঁ, এই যে পুরো অক্টোপাস এই একটা প্লেটের দাম নিয়েছে 160 টাকা। 160 টাকা দামের অনুযায়ী অনেক কম দিয়েছে, তাও প্রথমবার খাচ্ছি এর জন্য আর কি নেওয়া হলো। আর একটা পিস লেবু দিয়ে ট্রাই করে দেখি, আবার উপর দিয়ে মশলাও দিয়েছে, এই পিসটা ট্রাই করে দেখি। লেবু দিয়ে বেশ দারুণ লাগছে, লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগছে। সো তোমরা যদি এখানটায় আসো, এখান দিয়ে কিনে খেতে পারো। অক্টোপাস ভাজাটা খাওয়া হয়ে গেল। অক্টোপাসটাকে খাওয়ার পর এখানটায় এসে গেছি আর একটা মাছ ভাজা অর্ডার করার জন্য। আর আমি অর্ডার করেছি এই বড় মাছ ভাজাটা। সো মাছ ভাজা রেডি হয়ে চলে এসছে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর সাথে দুটো লেবু দিয়েছে, আর উপর দিয়ে একটু মশলা দিয়েছে। আর এই মাছ ভাজাটার দাম নিয়েছে 100 টাকা। এবার 100 টাকার অনুযায়ী মানে বেশ দামি আছে এখানটায়। আমি জানি না এটা কী মাছ, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো এটা কোন মাছ। উপর দিয়ে এখন লেবুটা চিপড়ে নিই। লেবুর সাথে মাছ ভাজা খেতে বেশ ভাল লাগে। আর তার সাথে উপর দিয়ে একটা মশলাও দিয়েছে। আর মাছটা খুব গরম, একটু ঠান্ডা হোক। একটু ভেঙে খেলাম, খেতে বেশ ভালোই, তোমাদেরকে দেখিয়ে দিই ভেঙে। ওরে বাবা, খুব গরম, খুব গরম, বাপরে। তোমার একটা টুকরো দেখাই, এটা একবার খেয়ে দেখাই তোমাদেরকে। বেশ দারুণ, বেশ দারুণ হয়েছে এটা খেতে। তোমরা যদি আসো তাহলে এখান দিয়ে কিনে খেতে পারো। আর এই জায়গাটা পুরো চর্বি, বেশ ভালো খেতেই।
অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আর ওইখান দিয়ে আমার বাবা এনেছে আমার জন্য এই যে পকোড়াগুলো, এগুলোও খাবো। আর তার সাথে দেখো কতটা জোরে এখানটা হাওয়া চলছে, বেশ ভাল লাগছে এই জায়গাটায়। মানে গরমকালে সমুদ্রের পাশে বসে এরকম পকোড়া আবার মাছ ভাজা খেতে বেশ ভাল লাগে। এখানটায় দেখিয়ে দিই এরকম কিছুটা পেঁয়াজিটা, আর খেতে ভাল লাগেনি, পেঁয়াজটা কাঁচা কাঁচা ভেতরে। আর এই একটার দাম নিয়েছিল 10 টাকা। সকালবেলায় গুলিয়ালা সোডা খেয়েছিলাম, আবার খেতে চলে এসেছি এখানটায়, কিনে নিলাম। এই একটার দাম নিল 40 টাকা, যদিও এমআরপি ছিল 20 টাকার। অনেক বেশি টাকা এখানটায় চার্জ করছে, জানি না কেন, সব জিনিসেরই খুব বেশি দাম। আর এটাও সেই গুলিয়ালা সোডা, এ দেখো গুলি লাগানো উপরে। আবার এটাকে খোলা যাক, বেশ শক্ত এটা, বাপরে। ক্যামেরাটা বন্ধ করে খুলতে হবে। তোমরা সামনে যে ওই তিরপল টাঙানো দোকানগুলো দেখতে পাচ্ছ, ওইটা হলো এই মেরিনা বিচের মার্কেট। এবার ওখানটায় গিয়ে তোমাদের দেখাই। এখানটায় দেখো অনেক রকমের মাছ ভাজা, তারপর সবজির পকোড়ার দোকান আছে এই মার্কেটে। অনেক রকমের খাবার দাবার, কাপড় জামা সব কিছু বিক্রি হচ্ছে। আর এই গরমকালে এই লেভেলের হাওয়া সমুদ্রের পাড়ে, মানে দারুণ। আর এখানটায়ও একটা মাছ ভাজার দোকান, কত লোক। এখান দিয়েই হয়তো খাওয়াটা উচিত ছিল, ওই জায়গাটায় অনেক দাম নিয়ে নিল আমাদের কাছ থেকে। আর তুলনামূলকভাবে এখানটায় দামটাও কম, 60 টাকায় ওই বড় মাছ ভাজা এখানটায় 60 টাকায় বিক্রি হচ্ছে। সমুদ্রের পাশে যেমন ঝিনুক দিয়ে বানানো এরকম সুন্দর সুন্দর যেই অর্নামেন্টগুলো বিক্রি হয় এখানটায় হচ্ছে। তারপর ট্যাটুর দোকান, মার্কেটটা কিছুটা এরকম এই জায়গাটার দেখতে, মানে যেমন আর কি আমাদের দীঘাতে পুরীতে হয়ে থাকে ওরকমই মার্কেট। এখন আমি চলে এসেছি একটা সোভিনিয়ারের দোকানে, আর এখান থেকে আমি কিনবো ওই কার্তিক ঠাকুরের হাতের, এই জিনিসটা কি বলে, কার্তিক ঠাকুরের হাতে থাকে সাউথ ইন্ডিয়ায়, তোমরা বলো। এখানটায় নিয়েছি কিনে। এটার একটার দাম নিল 100 টাকা, আর ওই যে 100 টাকা দিল আমার বাবা। এখন আমরা মার্কেট ছেড়ে বাইরে বেরোচ্ছি, আর দেখিয়ে দিলাম তোমাদেরকে এই পুরো মেরিনা বিচটাকে ঘুরে কোন জায়গায় কি কি পাওয়া যাচ্ছে, কেমন কি দাম, তোমাদেরকে সব কিছু আমি দেখালাম। আর ওই যে সামনে বাইরে যাওয়ার পথ, সামনে থেকে এখন বাইরে যেতে হবে। আর আশেপাশে চারিদিকে এখানে দোকানপাট বেশ ভালোই লাগানো আছে। আর তার সাথে একটা জিনিস আমার কি লাগলো, যে এখানটায় মানে সব জিনিসের দামটা অনেকই বেশি, মানে বার্গেন করার পরেও কমায় না এখানকার লোকরা। এবার বাইরে গিয়ে তোমাদের দেখাই। এখন বাইরে চলে এসেছি, আর আমাদের অটো এসে গেছে, এই যে অটোওয়ালা দাদা। এবার অটোতে উঠে বসি। তার সাথে বলে দিই এখন বেশ অনেক রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:15 মতো। এই 11:15টার সময় এখন মারিনা বিচকে বিদায় জানিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের হোটেলে। এবার হোটেলে যাই, হোটেলে যাওয়ার পর তোমাদেরকে আজকে রাত্রিরে কী খাবো সেইটা দেখাই। সো রাত্রির বেলায় দেখো জোম্যাটোতে আবার অর্ডার করেছি সেই ঘি পরি ইডলি আর বড়া। আর ওইদিকে আমার মা বাবাও ইডলি আর বড়া খাচ্ছে, তার সাথে এই অনেক তরকারি এগুলো অর্ডার করেছে মা বাবাই নিজে। সো আজকের রাত্রিরে এইটা ডিনার। সো তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সেকেন্ড পার্ট শীঘ্রই আসছে চেন্নাইয়ের।